সামরিক শক্তিতে এগিয়ে গেল বাংলাদেশ। এশিয়ায় বাংলাদেশের নতুন অবস্থান দেখে মাথায় হাত মোদির। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উদীয়মান দেশ। এবার সামরিক শক্তির নতুন সূচকে এমন এক অর্জন করে দেখিয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরই কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। গত 6 মাস আগেও যেখানে দিল্লির এক আওয়াজে কেঁপে উঠত ঢাকা, সময়ের পরিক্রমায় 6 মাস পর এখন বাংলাদেশের ড্রোন, যুদ্ধবিমান কিংবা যুদ্ধ জাহাজের ভয়ে কাঁপছে ভারত। এবার বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজের মিসাইলে কেঁপে উঠেছে দিল্লির গদি। বাংলাদেশের মাটিকে দিল্লির দাসত্বমুক্ত করা হলেও বাংলাদেশের সমুদ্রে এখনো দিল্লির আধিপত্য। দিল্লির হাত থেকে এবার বাংলাদেশের সমুদ্র জয়ের মিশনে ছাত্র জনতার বাংলাদেশ। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করে ঘি তুলতে হয় তা জানা রয়েছে নতুন বাংলাদেশের। বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। যুদ্ধ মানে আমরা খুব কুইক কন্ট্রোল করে ফেলি। দুই পার্টি মারামারি ইজি জিতে গেছে। ইটস নট সো ইজি। দেয়ার আর ক্রিটিক্যাল মুভস এন্ড আদার থিংস। ইন্ডিয়া দাদাবাবুদের অবস্থা দেখে সত্যি আমারই কষ্ট হইতেছে। আর ইন্ডিয়া দাদাবাবুদের জ্বালায়। বাংলাদেশ নিয়ে ভারতের অনুরোধ কি রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতকে উচিত শিক্ষা দিতে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনীর নতুন অ্যাকশন এবং বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর নতুন দুশ্চিন্তা ও ভারত বাংলাদেশের বর্তমান উত্তেজনাময় রাজনৈতিক অবস্থা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত খবরগুলো দেখে আসি। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরই কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। গত 6 মাস আগেও যেখানে দিল্লির এক আওয়াজে কেঁপে উঠত ঢাকা, সময়ের পরিক্রমায় 6 মাস পর এখন বাংলাদেশের ড্রোন, যুদ্ধবিমান কিংবা যুদ্ধ জাহাজের ভয়ে কাঁপছে ভারত। এবার বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজের মিসাইলে কেঁপে উঠেছে দিল্লির গদি। বাংলাদেশের মাটিকে দিল্লির দাসত্বমুক্ত করা হলেও বাংলাদেশের সমুদ্রে এখনো দিল্লির আধিপত্য। দিল্লির হাত থেকে এবার বাংলাদেশের সমুদ্র জয়ের মিশনে ছাত্র জনতার বাংলাদেশ। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করে ঘি তুলতে হয় তা জানা রয়েছে নতুন বাংলাদেশের। সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর মহড়া চলছে। এই মহড়ায় চলেছে মিসাইল থেকে শুরু করে টর্পেডো। বাংলাদেশের এমন মহড়া দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়ার। বাংলাদেশ নৌবাহিনী নাকি ভারতকে আক্রমণের সকল প্রস্তুতি শেষ করে রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবুজ সংকেত পেলেই নাকি আক্রমণ করা হবে ভারতকে। কেন পশ্চিমবাংলার মিডিয়া আশঙ্কা করছে ভারতকে আক্রমণ করবে বাংলাদেশ? বাংলাদেশ নৌবাহিনী কেন ভারতীয় সমুদ্র সীমার কাছাকাছি সামরিক মহড়া চালাচ্ছে? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এত তৎপর কেন বাংলাদেশ? তাহলে কি গোপনে গোপনে প্রস্তুতি সারা হয়ে গেল? এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরই কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? জানা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক মহড়ার আয়োজন হয়েছিল, তাই বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী মহড়া শেষ করেছে। এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে বিভাগীয় প্রধানদের গার্ড অফ অনার সম্মানে ভূষিত করা হয়। যে জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয় সেই জাহাজে 3 বাহিনীর প্রধানরা ছিলেন। এই মহড়ায় বাংলাদেশের সেনা এবং বিমান বাহিনীও অংশ নিয়েছিল। বাংলাদেশের কোস্টগার্ডও এই মহড়ায় সামিল হয়েছিল। এই মহড়ার শেষ দিনে ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয়। শুধু তাই নয়, যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয় এই মহড়ায়। অন্যদিকে জানা যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দরে বাংলাদেশ নৌবাহিনী একটা জাহাজ পাঠাচ্ছে। করাচিতে 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এই জাহাজটা থাকবে। পাকিস্তানের করাচির আসন্ন আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে বাংলাদেশের জাহাজ বা বনৌজা সমুদ্র জয়ে অংশ নেবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করে মিসাইল লঞ্চ। নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এত তৎপর কেন বাংলাদেশ? তাহলে কি গোপনে গোপনে প্রস্তুতি সারা হয়ে গেল? এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরেই কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? জানা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক মহড়ার আয়োজন করা হয়েছিল, তাই বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী মহড়া শেষ করেছে। এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানেই বিভাগীয় প্রধানদের গার্ড অফ অনার সম্মানে ভূষিত করা হয়। ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কখনোই সম্মান করে না। এই উপমহাদেশে ভারতের আধিপত্য যেন কখনো কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে
এজন্য বাংলাদেশকে পঙ্গু করে রেখেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের উপর থেকে ভারতের নিয়ন্ত্রণ চলে যায়, ফলে বারবার ভারতীয় আধিপত্য বাংলাদেশের চ্যালেঞ্জের মুখে পড়ছে। ভারত এতদিন পাকিস্তান এবং চীন সীমান্ত নিয়ে দুশ্চিন্তায় থাকলেও এখন বাংলাদেশ সীমান্ত নিয়েও রয়েছে ভয়ে। অন্যদিকে বঙ্গোপসাগরে প্রাকৃতিক সম্পদ এতদিন এককভাবে আহরণ করছিল ভারত, এমনকি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেও ভারত গ্যাস তোলার চেষ্টা করেছিল। ভারতের আজ্ঞাবহ বিগত সরকার বাধা না দিলেও ছাত্র জনতার নতুন বাংলাদেশে তা সহ্য করা হবে না। বাংলাদেশের মাটির মতো বাংলাদেশের সমুদ্রের একটি কণাও ভারতকে ভোগ করতে দেয়া হবে না। প্রয়োজনে আমরা যুদ্ধ করতে প্রস্তুত, এমন মেসেজ দিতেই ভারতকে দেখিয়ে আমাদের নৌবাহিনীর সামরিক মহড়া হয়েছে এবছর। নৌবাহিনীর এমন সাহসী কর্মকাণ্ড সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। সামরিক শক্তিতে এগিয়ে গেল বাংলাদেশ। এশিয়ায় বাংলাদেশের নতুন অবস্থান দেখে মাথায় হাত মোদির। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উদীয়মান দেশ। এবার সামরিক শক্তির নতুন সূচকে এমন এক অর্জন করে দেখিয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির তালিকায় এবার মিয়ানমারকে টপকে গেল বাংলাদেশ। শুধু তাই নয়, পুরো এশিয়ার সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তার অবস্থান আরো শক্তিশালী করেছে। এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। বিশ্বের প্রতিটি দেশই নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার দৌড়ে রয়েছে, কিন্তু বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তা অবাক করছে। সামরিক বিশ্লেষকদের এই তালিকা প্রকাশের পর ভারতের প্রতিক্রিয়া যেন আরো বেশি নাটকীয়। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এমন উত্থান মোদী প্রশাসনের জন্য এক বড় ধাক্কা। কারণ এতদিন দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির দিক থেকে ভারত ছিল প্রধান শক্তি, কিন্তু বাংলাদেশের এই অগ্রগতি ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে, 2025 সালে সামরিক শক্তির তালিকায় বাংলাদেশ এখন বিশ্বে 35তম এবং এশিয়ার 17তম। মিয়ানমার, যাকে এতদিন সামরিক শক্তিতে এগিয়ে রাখা হতো, এবার সেই মিয়ানমার বাংলাদেশের এক ধাপ নিচে নেমে গেছে। আর এখানেই শুরু হয়েছে আলোচনা, বাংলাদেশ কিভাবে এত দ্রুত সামরিক শক্তিতে উন্নতি করলো। একটা সময় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিতে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে ধরা হতো, কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশ শুধু প্রতিপক্ষই নয়, আধুনিক অস্ত্রশস্ত্রের দিক থেকেও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। দেশের নৌবাহিনী এখন আধুনিক যুদ্ধ জাহাজ আর সাবমেরিনে সমৃদ্ধ। বিমান বাহিনীর হাতেও আসছে নতুন নতুন অত্যাধুনিক যুদ্ধ বিমান। এই উন্নতির পেছনে সবচেয়ে বড় কারণ হলো দেশের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, আন্তর্জাতিক সামরিক সহযোগিতা এবং আধুনিক যুদ্ধ কৌশলের সংযোজন। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সেনাবাহিনীর জন্য আধুনিক অস্ত্র কেনা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহড়া, সামরিক প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সংযোজন করা হচ্ছে। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ এখন অন্যতম প্রধান অবদানকারী দেশ, যা সামরিক দক্ষতার দিক থেকেও বাংলাদেশের সেনাদের আরও অভিজ্ঞ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই সামরিক অগ্রগতি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং এটি কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা কৌশল সবসময় ভারতের আধিপত্যের মধ্যে আবর্তিত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখন এই সমীকরণ বদলে দিচ্ছে। এদিকে মিয়ানমার, যারা এতদিন ধরে সামরিক শক্তিতে নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করেছিল, তারা এখন বাংলাদেশের পেছনে পড়ে গেছে। সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশের পর মিয়ানমারের প্রতিক্রিয়া কি হতে পারে সেটা নিয়েও চলছে নানা আলোচনা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে মিয়ানমারকে টপকে গেল? কিভাবে এত কম সময়ের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনী এত শক্তিশালী হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের একটু গভীরে যেতে হবে। বাংলাদেশের সামগ্রিক উন্নতির পেছনে যে বিষয়গুলো কাজ করেছে তার মধ্যে প্রথমেই আছে সেনাবাহিনীর আধুনিকায়ন। একসময় বাংলাদেশের সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্র ছিল সীমিত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন সংযোজন করেছে, যা এই অঞ্চলে দেশের সামরিক শক্তিকে একটু নতুন মাত্রা নিয়ে গেছে। শুধু নৌবাহিনী নয়, বিমান বাহিনীর ক্ষেত্রেও বাংলাদেশ অনেক এগিয়েছে। আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের প্রক্রিয়া চলছে, যা বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি সংযোজন করা হয়েছে। বিশ্বের অনেক দেশে এখন বাংলাদেশকে সামরিক সহযোগিতার জন্য আগ্রহ দেখাচ্ছে। চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বাংলাদেশকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিচ্ছে। এর কারণ হলো, বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষা খাতেই শক্তিশালী হচ্ছে না, বরং কৌশলগতভাবে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে। এদিকে ভারতের দুশ্চিন্তা বেড়ে গেছে, কারণ বাংলাদেশের এই অগ্রগতি সরাসরি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই সামরিক উত্থান শুধু মিয়ানমারের জন্য নয়, ভারতের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করছে। ইন্ডিয়া দাদাবাবুদের অবস্থা দেখে সত্যি আমার কষ্ট হইতেছে। আর ইন্ডিয়া দাদাবাবুদের জ্বালায়েন না। যে কোনো দেশের সব শক্তির মূলেই তো আপনার অর্থনীতি, দেশের না, যে কোনো মানুষেরই। টাকা না থাকলে কেউ দাম দেয় না। তো বাংলাদেশে এত বড় একটা ব্যবসা ছিল ইন্ডিয়ার, সেই ব্যবসা মাটির সাথে মিশাই দিচ্ছে। চাল আনতেছে মায়ানমার থেকে, চাল আনতেছে পাকিস্তান থেকে। পাকিস্তান মায়ানমার থেকে চাল আনেও হচ্ছে না, এখন আবার নতুন করে ভিয়েতনাম থেকে চাল আনার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। আর এদিকে ইন্ডিয়ার চাউল বন্দরে পড়ে রয়েছে, প্রতি কেজিতে 2 টাকা 3 টাকা কমেও দিয়েও তারপরে কাস্টমার পাচ্ছে না, চালগুলো নিতেছে না কেউ। দাদাবাবুরে আর জ্বালায়েন না,
ঠিক আছে, এদের কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়। এদিকে পেঁয়াজের উৎপাদন বাড়ছে, বাংলাদেশে পেঁয়াজের দাম কম, আলুর দাম কম। ওইদিকে তো ইন্ডিয়ার কৃষকরা মনে করেন যে কান্নাকাটি শুরু করছে, কারণ বাংলাদেশ তো এগুলো আনতেছে না। দাদা বাবুরা অনেক লাফালাফি করছে যে এটা করবা না সেটা করবা না। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভিতর একটা জিনিস ঢোকাই দিয়ে গেছিল যে ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় পেঁয়াজ খাইতে পারবো না, চিনি না দেয় চিনি খাইতে পারবো না, তারপরে চাল না দেয় চাল খাইতে পারবো না। এগুলা কিন্তু শেখ হাসিনা প্ল্যান করে ঢুকাইছিল বাংলাদেশের জনগণের ভিতর। কেন ঢুকাইছিল? কারণ শেখ হাসিনা জানে যে আমি যদি ইন্ডিয়ারে না দিই তাহলে ক্ষমতায় থাকতে পারবো না। আর বাংলাদেশের জনগণ যদি মনে করেন ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাংলাদেশের ইন্ডিয়াও শেখ হাসিনারে রাখবে না। এই জন্য কিন্তু বিভিন্নভাবে ডিমটাও আমাদের ইন্ডিয়ার থেকে আনতে হয়েছে। কেন আনতে হয়েছে? ওই যে ব্যবসায়িক সুযোগ সুবিধা আমরা দিছি, যে আমি তোমাকে ব্যবসায়িক সুযোগ সুবিধা দিচ্ছি, তুমি আমাকে ক্ষমতা দাও। শেখ হাসিনা এটাই করছিল, আমাদের কোনো কিছু বাড়ায় নাই। শুধু নামে শেখ হাসিনা বারবার করে বলছে যে এক ইঞ্চি জায়গাও কেউ ফেলে রাখবেন না, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় নাই। ইন্ডিয়ার থেকে পেঁয়াজ এনে পেঁয়াজ বাংলাদেশে পচাইয়ে পেঁয়াজের দাম বাড়াইছে ইন্ডিয়াকে বেশি টাকা দেওয়ার জন্য, ইন্ডিয়াকে খুশি রাখার জন্য। কই, এবার তো পেঁয়াজের দাম কম, এবার তো আলুর দাম কম। হ্যাঁ, আবার আমরা যে চিনি আনতাম ইন্ডিয়া থেকে, সেই ইন্ডিয়া থেকেও চিনি আনতেছি না, চিনি অন্য দেশ থেকে আনতেছি। চাল শুধু ইন্ডিয়ার থেকে না, আমরা আনতেছি। ওই যে অনেকে বলছিল 5 তারিখের পরে যে বাট আমরা চাল না দিলে তো তোরা খাইতে পারবি না, পশ্চিমবঙ্গের অনেকে বলছিল। সে চাল আমরা শুধু এক দেশ থেকে না, আগে আনতাম মায়ানমার থেকে, পাকিস্তান থেকে, এখন আবার নতুন করে ভিয়েতনাম থেকে আনতেছি। তো সেক্ষেত্রে মার্কেটটা কে হারাইতেছে? বাংলাদেশে ইন্ডিয়া হারাইতেছে। ইন্ডিয়া তো অলরেডি মার্কেট হারাই ফেলছে। এই মার্কেট কি ইন্ডিয়া কখনো ফিরে পাবে? যেটা একবার হারায় যায় সেটা ফিরে পাইতে অনেক কঠিন। ইন্ডিয়া দাদা বাবুদের বাংলাদেশের বাজার হারাই গেছে, বাংলাদেশের বাজার আর ইন্ডিয়া দাদা বাবুরা ফিরে পাচ্ছে না, সম্ভাবনা। কারণ বাংলাদেশের জনগণ ইন্ডিয়ারে ঘৃণা করতেছে। আর এরপরে যে সরকার আসবে, ইন ফিউচারে যে সরকার আসবে, সে কি ইন্ডিয়ার বন্ধু হবে? আপনার কি এটা মনে হয়? না, কারণ ইন ফিউচারে যে সরকার আসবে সে জনগণকে ভয় পাবে। এই জনগণের ভয়ে হইলেও ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবে না। আর দাদাবাবুদের ব্যবসা তো ধস নামছে, আরো নামবে। দাদাবাবুদের কষ্ট ফোরাবে না। প্রিয় দর্শক, আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে গত 16 বছরকে সামনে রাখি, তাহলে কি দেখব? গত 16 বছরে বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। তবে গত 16 বছরে আওয়ামী লীগের সরকারের সঙ্গে নানা বিষয়ে বিরোধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই সব বিরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা সহ বিধি ব্যবস্থাও গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে পিটার হাস গণতন্ত্র, সুশাসন, ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে নানা ধরনের প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের সপ্তাহখানেক আগে হঠাৎ করে চুপসে যান তিনি। কেন চুপসে যান? এতদিন ধরে তার উপর বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যে প্রত্যাশা করে রেখেছিল, সেই প্রত্যাশা 2023 ডিসেম্বরের মাঝামাঝিতে গিয়ে একদম নিভে যায়। সেই সময় বিভিন্ন তথ্য মারফত শোনা যায় যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতার পরিপ্রেক্ষিতেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আর দ্বিমত পোষণ করছে না। প্রিয় দর্শক, যাই হোক, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুচ্ছে বাংলাদেশ। অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই গণ অভ্যুত্থান তৈরিতে ভূমিকা রয়েছে, কিন্তু এটা অত্যন্ত ধ্রুব সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র তো গত 16 বছর ধরে নানাভাবে চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারকে বিপাকে ফেলতে, উৎখাত করতে, কিন্তু তারা তো পারেনি। আমরা দেখেছি জুলাই এবং আগস্ট মাসে যে ছাত্রদের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ ছাত্রদের সঙ্গে নেমে এসেছে। মূলত এটাই হচ্ছে গণ অভ্যুত্থান হওয়ার মূল কারণ। এর পেছনে যে যত ভাবেই বলুক না কেন, ব্যাখ্যা বিশ্লেষণ করুক না কেন, যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি পারত যদি জনগণ জেগে না উঠতো বা আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে রাজপথে না নামতো? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কতটুকু? তারা যদি পারতই, তাহলে 16 বছরে পারল না কেন? এখন এটা তো পুরনো প্রসঙ্গ। নতুন প্রসঙ্গ হচ্ছে যে ভারত চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই পরিস্থিতিতে তাদেরকে সহযোগিতা করুক, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাজ করুক। মানে এই মুহূর্তে ভারতের বিজেপি সরকার চাচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি ভারত যে নীতি পোষণ করে, একই নীতি পোষণ করুক মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বিপত্তি সেজেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর কাছে ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরেই পরীক্ষিত ব্যক্তিত্ব। যাই হোক প্রিয় দর্শক, আমি একটা উদাহরণ দিচ্ছি।
2024 সালের 9 জানুয়ারি মানে 7 জানুয়ারি নির্বাচনের পর ভারতের কূটনীতিক বিনা সিকরি তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন রুশ সংবাদ মাধ্যম RT নিউজকে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং তার জোটসঙ্গী জামাতে ইসলামী নির্বাচন বর্জন করা কিংবা ভোটারদের কম উপস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের বিজয় এবং সরকারের বৈধতা বাতিল হয় না, এটা তিনি মন্তব্য করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে ভারতীয় সাবেক রাষ্ট্রদূত ছিলেন বিনা সিকরি। এই বিনা সিকরি 1 মাস আগে দাবি উঠিয়েছেন যে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি কিন্তু 7 জানুয়ারির নির্বাচনকে সমর্থন করেছিলেন। সেই নির্বাচনে বিএনপি জামাত সহ প্রায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই। এখন তিনি চাইছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন দ্রুত নির্বাচনের আয়োজন করে। আমি আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন গত 13 জানুয়ারি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে এক প্রশ্নের জবাবে বলেছেন যে সম্পর্ক নিয়ে নির্বাচিত সরকারের সময় কথা হওয়া উচিত। তার মানে পরোক্ষভাবে তিনি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত সম্পর্ক উন্নয়ন চায় না। তিনি আরো বলেছেন যে দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। প্রিয় দর্শক, এইরকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে তলে তলে কূটনৈতিক অঙ্গনে বিভিন্ন চ্যানেলে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে ভারত। প্রথম উদ্যোগটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর চাপ প্রয়োগ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের জন্য সেই বিষয়ে একটা কর্মপন্থা বা নীতি তৈরি করা। সেই নীতি ইতিমধ্যে ভারত তৈরি করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা সংগঠনের প্রতিনিধিরা যখন দেখা করবেন তখন যেন ভারতের প্রসঙ্গটি সামনে আনেন এবং বাংলাদেশের দ্রুততম নির্বাচনের প্রসঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আরেকটি বিষয়, এটি হচ্ছে 3 নম্বর বিষয়, ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত এরিক গার্সোটি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে। ভারত ইতোমধ্যে পশ্চিমা বিশ্ব মোটা দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কূটনীতিকদের এটা বোঝাতে চাইছে যে বাংলাদেশে যদি দ্রুততম সময়ে নির্বাচন না হয় তাহলে গণতন্ত্র ব্যাহত হবে। বিশ্লেষকরা বলছেন যে গত 16 বছরে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সহযোগিতা করলেও এখন এসে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাওয়ার এই যে ভারতীয় কূটনীতিকদের অভিলাষ, এর অন্তরালে বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারটি সরাসরি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা। এই সরকারের সঙ্গে ভারত খুব একটা সুবিধা করতে পারবে না কূটনৈতিক ক্ষেত্রে। বিভিন্ন বিষয়ে ইতিমধ্যেই দ্বিমত তৈরি হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রে একটা ভারসাম্যহীন অবস্থায় রয়েছে ভারত। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি যে ভারতের অনীহার কারণে বা নানাভাবে অসহযোগিতার কারণে বাংলাদেশ কিন্তু চীন, পাকিস্তান এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উষ্ণতায় নিয়ে যেতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তার মানে ভারতের অপেক্ষায় নেই এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমালো না ভারত। ভারতের পররাষ্ট্র দপ্তরে 2025-26 অর্থ বছরের বাজেটে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ কমানো সত্ত্বেও বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা আগের মতোই রেখেছে। হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের জন্য ভারত যত অর্থ বরাদ্দ করেছিল এবারও ঢাকার জন্য ততটাই অর্থ বরাদ্দ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আগামী অর্থ বছর বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে 120 কোটি রুপি। চলতি অর্থ বছরেও একই পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছিল ভারতের পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষীয় সম্পর্কের অবনতি ঘটলেও বাংলাদেশের বরাদ্দের কোনো পরিবর্তন আনা হয়নি। শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জাতীয় বাজেট পেশ করেন। দেশটির অর্থবছর শুরু হয় 1 এপ্রিল থেকে। 2024 সালের নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী সরকার এটি প্রথম বাজেট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সহায়তা খাতে অর্থ বরাদ্দ নিয়ে থাকে নয়াদিল্লি। নতুন অর্থ বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 20,516 কোটি রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, 2023-24 অর্থ বছরে বাংলাদেশের জন্য বরাদ্দের পরিমাণ আরো বেশি রেখেছিল ভারত। সেবার ঢাকার জন্য তাদের বরাদ্দ ছিল 137 কোটি রুপি। ভারত এবারও সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে নেপালের জন্য। জলবিদ্যুৎ
প্রকল্প, অর্থনৈতিক সহযোগিতা ও নানা অবকাঠামো নির্মাণে দেশটিকে 2,150 কোটি রুপি দেবে মোদী সরকার। চলতি অর্থ বছরে দিয়েছে 2,068 কোটি রুপি। বরাদ্দ বাড়ানো হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় থাকা মালদ্বীপের জন্য। আগামী অর্থ বছরে দেশটির জন্য বরাদ্দ 130 কোটি বাড়িয়ে 600 কোটি রুপি করা হয়েছে। বরাদ্দ কমেছে আফগানিস্তানের জন্য 200 কোটি থেকে দেশটির বরাদ্দ নামিয়ে আনা হয়েছে 100 কোটি রুপিতে। 2 বছর আগে দেশটির জন্য বরাদ্দ ছিল 207 কোটি রুপি। এছাড়া মিয়ানমারের জন্য বরাদ্দ কমিয়েছে ভারত সরকার। দেশটির চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বরাদ্দ 50 কোটি কমিয়ে 350 কোটি রুপি করার তথ্য দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।